আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো এবং পড়াশোনা ভালো করে করতেছো। এবং আমার যে আগের যে চ্যাপ্টার 5 এর উপর ওয়ান শট ক্লাসটা ছিল, আশা করি ওটা সবার কাছে হালকা হলেও হেল্পফুল হয়েছে। এই কারণে আজকে আরেকটা ওয়ান শট ক্লাস নিয়ে তোমাদের সামনে আসলাম, যেটা হলো রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টার 7, যেটা তোমাদের যে এসএসসির জন্য খুব একটা ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, যেখান থেকে আমি 70% শিওর হয়ে বলতে পারি যেখান থেকে দুইটা সৃজনশীল আসবেই। দুইটা সৃজনশীল আসার চান্স 70% এই রাসায়নিক বিক্রিয়া থেকে। তো এটা থেকে খুব একটা ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, যেটা তুমি একটা বিক্রিয়া রাসায়ন একটা থেকে আরেকটা কিভাবে পরিবর্তন হয়, কিভাবে ওটা এক্সচেঞ্জ হইতেছে, লিকুইড থেকে গ্যাস হচ্ছে, গ্যাস থেকে লিকুইড হচ্ছে, বা কেমনে আমি রাসায়ন একটা যৌগ থেকে আরেকটা যৌগ বানাইতে পারতেছি, এটা এই চ্যাপ্টারে শিখবো। তো খুবই একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তো আশা করবো ওয়ান শট ক্লাসে শেষ করার। এন্ড কোনো সমস্যা থাকলে তোমরা কমেন্টে জানাও। তো চলো, বেশি কথা না বাড়ায় শুরু করি। তো প্রথমে এই চ্যাপ্টার 7 এর যে প্রথম টপিকটা, সেটা হলো ভৌত পরিবর্তন। ভৌত পরিবর্তন ভৌত পরিবর্তন মানে খুব সিম্পল একটা জিনিস। আমরা কি জানি, প্রথমে থাকে বরফ। বরফ বরফকে আমি যদি একটু মানে তাপ দেই, যে হিটের চিহ্ন তাপ দেই, সেম জিনিস হলো বরফ। গলে কত ডিগ্রিতে? 0 ডিগ্রিতে। বরফ গললে হয় পানি, পানি গললে হয় গ্যাস, তাই না? তো বরফকে পানিরে আবার যদি হিট দিই কত ডিগ্রিতে? 100 ডিগ্রিতে হিট দিলে ওটা গ্যাসে পরিণত হয়। তো এটাই যে দেখো, একটা বরফ একটা তোমার স্টেটে ছিল, একটা আকারে ছিল, আর সেই আকারটা কি সলিড, শক্ত। তো আমি সলিড রে এখানে বরফের সাথে আমি যদি ছোট করে এস লিখি, দেখো ছোট করে এস লেখা মানে কি জানো? এটা সলিড স্টেজে মানে শক্ত স্টেজে ছিল, এটাতে আমি হিট দিলাম, লিকুইডে গেল না? লিকুইডে ছোট করে এল লিখতে হবে। এই লিকুইড মানে এটা বোঝাচ্ছে এটা লিকুইড হয়ে গেছে। পরে আরো তাপ দিলাম, পরে ছোট করে জি লিখতে হবে। জি মানে এটা গ্যাসি আকারে, বাষ্প আকারে হয়ে গেছে। তো এই যে দেখো, একটা সলিড স্টেজ থেকে আমি তোমাকে তাপ দেওয়ার কারণে লিকুইডে গেল, আরো তাপ দেওয়ার কারণে গ্যাসে গেল। তো সলিড থেকে লিকুইড, লিকুইড থেকে গ্যাস, এই পরিবর্তনটাকে আমরা ভৌত পরিবর্তন বলতেছি। তো এখানে কিছু বুঝার নাই, এটা খালি তোমরা চ্যাপ্টার 2 তে ওটা পড়ছো যে লিকুইডে হয়। কিন্তু এই পরিবর্তনটাই আমরা এখন রাসায়নিক ভাবে দেখবো। সো পরের যে টপিকটা, সেটা হলো রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক পরিবর্তন কি জানো? আমরা যেটা বললাম না, বরফ থেকে পানি, পানি থেকে গ্যাস, এটাই সিম্পল ভাবে দেখো। CH4, CH4 কি জানো? মিথেন। মিথেন এটা কিন্তু একটা হাইড্রোকার্বন। এটা তুমি তোমার এই যৌগ যৌগতে পড়বা হাইড্রোকার্বন কাকে বলে, কিন্তু এই পর্যন্ত জানা রাখো এটাকে মিথেন বলে। CH4, CH4 কি জানো? CH4 একটা গ্যাস, একটা গ্যাসীয় আকারে, বাষ্প আকারে আছে। এটার সাথে যদি আমি O2 অ্যাড করি, O2 কি গ্যাসিয়াস না? O2 কিন্তু গ্যাসিয়াস। এটা অ্যাড করি কি হবে? প্লাসের সাথে মাইনাস, মাইনাস সাথে সাথে প্লাস যায় না? এটা যদি অ্যাড করি কি হয়ে যায়? দেখো কার্বন ডাই অক্সাইড হয়ে যায়। কারণ দেখো, কার্বন হলো প্লাস, সরি, এই কার্বনটা যাবে হলো অক্সিজেনের সাথে, আবার এই হাইড্রোজেনটাও কিন্তু অক্সিজেনের সাথে যাবে, তাই না? কারণ দুইটাই এটার সাথে রিয়েকশন করবে। রিয়েকশন করে কি হয় জানো? কার্বন ডাই অক্সাইড প্লাস H2O মানে পানি। দেখো, কার্বন ডাই অক্সাইড কি আমরা জানি? অলওয়েজ গ্যাস। আর পানি কি? লিকুইড। এখন দেখো, এটা একটু মুছে দিই আমাদের ক্লিয়ারের জন্য, সুন্দর করে লিখি অক্সিজেন O2। তো এখন একটা জিনিস দেখো, এখানে হাইড্রোজেন কয়টা? এই নিচে দুই মানে হাইড্রোজেন দুইটা না? কিন্তু এই পাশে হাইড্রোজেন কয়টা? চারটা। আর কোথাও এই পাশে হাইড্রোজেন আছে? এখন একটা জিনিস দেখো, তোমাকে আমি একটা মেশিনের ভিতরে দিলাম চারটা জিনিস, কিন্তু মেশিন ওইটাকে প্রসেস করে বের করলো দুইটা জিনিসে। কিন্তু জিনিস কিন্তু এখানে কমার কথা না, কারণ আমি যতগুলো দিব এতগুলোই বের হবে। তো আমি যতগুলো হাইড্রোজেন দিব, হাইড্রোজেন তো এতগুলোই বের হওয়ার কথা, এরকম না যেটা কমে গেছে। কখনো বিক্রিয়ায় কমে যাওয়ার পসিবিলিটি নাই। তো এখানে যতগুলো থাকবে এখানে এতগুলোই থাকবে। কিন্তু দেখো, হাইড্রোজেন কিন্তু কমা, এখানে চারটা এখানে দুইটা। তো আমি যদি এটার আগে একটা 2 বসায় দেই, এই যে পানির আগে, দেখো তো এখন হাইড্রোজেন কয়টা? এখানে দুইটা, আর এর সামনে দুইটা, মানে দুইটা পানি। তো দুইটা পানি মানে পানির মধ্যে অলরেডি হাইড্রোজেন থাকে দুইটা, আরো আমি দুইটা পানি দিছি, মানে হাইড্রোজেন কয়টা তাহলে? চারটা। দেখো হাইড্রোজেন পূরণ হয়ে গেছে না? চারটা, এই পাশেও চারটা। কিন্তু এবারে একটা খটকা দেখো, আমি যেহেতু দুইটা পানি দিছি, অক্সিজেন এখানে কয়টা হয়ে গেছে? যেহেতু হাইড্রোজেনও 2 দিয়ে গুণ হবে,
অক্সিজেনও 2 দিয়ে গুণ হবে তোমরা জানো। কিন্তু এই পাশে দেখো অক্সিজেন কয়টা আছে, 2টা। এই পাশে কয়টা আছে অক্সিজেন, এখানে 2টা, এখানেও দেখো 2টা। দেখছো, কারণ অলরেডি কিন্তু এই পাশে 2টা আছে, আবার এইটার সাথেও 2টা অক্সিজেন, 4টা অক্সিজেন হয়ে গেছে এই পাশে। এবার আগে এই পাশ বেশি ছিল, এবার এই পাশ বেশি হয়ে গেছে। তখন এটার জন্য ম্যাচ মেকিং করার জন্য আমি এখানে যদি 2 দিয়ে দিই, দেখো 4টা অক্সিজেন, 2টা 2টা, 4টা অক্সিজেন, 4টা হাইড্রোজেন, 2টা 2টা, 4টা হাইড্রোজেন, মিলছে? এখন দেখো, প্রথমে মিথেন ছিল গ্যাস বাষ্প আকার, অক্সিজেন বাষ্প আকার, অক্সিজেন আর মিথেন মিলায়া হয়ে গেছে কার্বন ডাইঅক্সাইড বাষ্প লিকুইড। দেখো, একটা বাষ্প একটা লিকুইড, একটা পরিবর্তন হয়েছে না, একটা রাসায়নিক পরিবর্তন হয়েছে না, গ্যাস ছিল গ্যাস থেকে লিকুইড হয়ে গেছে, এটাকে আমরা রাসায়নিক পরিবর্তন বলতেছি। আরেকটা এক্সাম্পল দেই, তোমার বইয়ের এক্সাম্পল গুলোই দিচ্ছি, সিম্পল সিম্পল, যেটা বুঝতে তোমার সুবিধা হয়। ধরো ক্যালসিয়াম কার্বনেট, যেটাকে আমরা তোমার চুনা পাথর বলি, চুনা পাথর। তো চুনা পাথর সাধারণত কি সলিড আকারে থাকে, এগুলো লিকুইড গ্যাস আকারে থাকে না, এটা থাকে সলিড আকারে। এই দেখো, সাথে এস দিলাম, এস মানে সলিড। এটার সাথে যদি আমি HCl অ্যাড করি, HCl কি একটা লিকুইড, এটা দিলাম লিকুইড। ধরো HCl অ্যাড করি, কি হয়ে যাবে জানো? সি কি হয় আমি তোমাকে বুঝাই, দেখো হাইড্রোজেন কি প্লাস, ক্লোরিন মাইনাস, ক্যালসিয়াম কি প্লাস, CO3 একটা যৌগমূলক না তোমরা জানো, তো CO3 মাইনাস, তো এই পাশে মাইনাস এই পাশে প্লাস, তো ক্যালসিয়াম আর ক্লোরিন যা যুক্ত হবে কি হবে? ক্যালসিয়াম ক্লোরাইড। এখন দেখো একটা জিনিস, আমরা যোজনী পড়ছিলাম না, তো আমরা অবভিয়াসলি জানি যে একটা যৌগ যখন গঠন হয় তখন আমরা এখানে ক্লোরিনের যোজনীটা যাবে ক্যালসিয়ামের নিচে, ক্যালসিয়ামের যোজনীটা যাবে ক্লোরিনের নিচে, আমরা জানি। তো ক্লোরিনের যোজনী কত? 1। তো 1 যাবে ক্যালসিয়ামের নিচে, কিন্তু 1 লিখতে হয় না, আমরা এটা জানি। আর ক্যালসিয়ামের যোজনী কত? 2। তো এখানে আমি 2 লিখবো, ঠিক আছে? যোজনী এক্সচেঞ্জ, নাথিং এলস। তো এটার সাথে এখন বাকি আছে কি? হাইড্রোজেন আর কার্বনেট। তখন হাইড্রোজেন আর কার্বনেট মিলে কি হয় জানো? হয়ে যায় হইলো পানি প্লাস কার্বন ডাই অক্সাইড। এখানে আমি পানি প্লাস কার্বন ডাই অক্সাইড লিখলাম। আর এখানে এখানে কি হয়েছে? ক্যালসিয়াম প্লাস ক্লোরিন, CaCl2, বুঝছো? তো এখানে দেখো, এখানে ক্যালসিয়াম ক্লোরাইডটা কি ছিল? সলিড, শক্ত, যেহেতু চুনা পাথর, এটা একটা চুনা পাথর, তো ক্যালসিয়াম ক্লোরাইড ছিল সলিড আর HCl ছিল লিকুইড। তো এই দুইটা যখন যুক্ত হয়েছে, ক্যালসিয়াম ক্লোরাইড, সরি এটা ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম ক্লোরাইড কি হয়ে গেছে? লিকুইড বা অ্যাকুয়াস, একিউ। অ্যাকুয়াস মানে হলো লিকুইডই বোঝায়। লিকুইড তুমি দুই ভাবে লিখতে পারবা, এল দিতে পারবা বা অ্যাকুয়াস। তো অ্যাকুয়াসটা দেখতে সুন্দর লাগে আর কি, অ্যাকুয়াস মানে লিকুইডই বোঝায়। আর পানি তো পানি লিকুইড, এটা তুমি জানোই। আর কার্বন ডাই অক্সাইড হলো গ্যাস। তো দেখো এখানে কি হয়েছে, আরেকটা জিনিস দেখো, এখন এখানে কিন্তু আমাদের ব্যালেন্স করতে হবে। একটা জিনিস দেখছো, ক্লোরিন এখানে হলো 2টা, কিন্তু ক্লোরিন এখানে একটা। ব্যালেন্স হয়েছে? কি বলছিলাম, দুই পাশে সব সময় সমান থাকবে। তুমি মনে করো একটা জিনিস দিলা 4টা, পাবা না তো, মানে 4টাই তো পাইতে হবে, 2টা তো আর কখনো পাবা না। সেম জিনিস যেটা বললাম আমি, তো এই পাশে যেটা থাকবে, যতগুলো থাকবে এই পাশেও সেমই থাকতে হবে। যেহেতু এই পাশে 2টা ক্লোরিন আসছে, ক্লোরিন এখানে বেশি না, তো আমি যদি এখানে 2 দিয়ে দিই সামনে, দেখো ক্লোরিন এখানে আসছে 2টা, হাইড্রোজেন এখানে 2টা, হাইড্রোজেন কি এখানে 2টা, হ্যাঁ দেখো 2টা, আর কোনো হাইড্রোজেনই নেই, দেখো সব মিলে গেছে। ক্যালসিয়াম একটা একটা, কার্বন একটা একটা, অক্সিজেন হলো 3টা, এখানে 2টা এখানে একটা, 3টা, হাইড্রোজেন 2টা, ক্লোরিন 2টা, মিলে গেছে সেম। তো এখানে জিনিসটা কি হয়েছে, এখানে ক্যালসিয়াম কার্বনেট যেটা চুনা পাথর ছিল সলিড শক্ত আকারে, সাথে আমি লিকুইড হাইড্রোজেন লিকুইড অ্যাড করছি, যুক্ত করছি, হয়ে গেছে কি? ক্যালসিয়াম ক্লোরাইড, যেটা হয়ে গেছে লিকুইড বা অ্যাকুয়াস, সাথে পানি আর কার্বন ডাই অক্সাইড। দেখছো, সলিড আর লিকুইড অ্যাড করে লিকুইড লিকুইড গ্যাস পাইছি। তো একটা চেঞ্জ হয়েছে না, এটাকে আমরা রাসায়নিক পরিবর্তন বলতেছি। তো এই জিনিসটা মনে রাখবা, এটা আসতে পারে, সিম্পল জিনিস, এত কঠিন কিছু না। এখন যেটা পড়বো সেটা হলো, আমরা তো রাসায়নিক পরিবর্তন পড়লাম, কিন্তু দেখো রাসায়নিক পরিবর্তনের 2টা দিক আছে আবার। দিক মানে কি জানো? এই দেখো সিম্পল, আমি আবার এই জিনিসটাই লিখি, ক্যালসিয়াম কার্বনেটটা লিখি, HCl লিখি, এই দেখো একটা অ্যারো দিছি না, ক্যালসিয়াম ক্লোরাইড, সরি হাইড্রোজেন, দেখো কার্বন ডাই অক্সাইড, সেম জিনিসটাই আবার লিখলাম। এই যে অ্যারো দিছি না, অ্যারো মানে কি বুঝায়? ক্যালসিয়াম কার্বনেট তার সাথে HCl টা যুক্ত হয়েছে, যুক্ত হইয়া এরা ক্যালসিয়াম এগুলো তৈরি করছে, তাই না? এটা মানে তো এটাই বোঝাচ্ছে। এখন কয়েকটা আমরা সাধারণত কি জানি যে এটা হয়তো হিটের কারণে হয়েছে বা ডাইরেক্ট যুক্ত হয়েছে। এখন
এই যে এরো মানে দেখাচ্ছে এই দিকে যাচ্ছে, মানে সোজা দিকে যাচ্ছে, উল্টা দিকে আসতেছে না আর কি। এরকম কয়েকটা বিক্রিয়া আসছে যেন কি করে উল্টা দিকে আসে। তো আমরা এটাই পড়বো যে রাসায়নিকের দিক, পরিবর্তনের দিক। পরিবর্তনের দিক হলো দুই রকম থাকে, প্রথমটা হলো একমুখী, উভমুখী। আমি ইংলিশটা সাথে লেখা দিই, কারণ ইংলিশ ভার্সনে অনেকজন মানে স্টুডেন্ট আসে, ওরা পুরো বাংলাটা বুঝবে না। এবং যেহেতু আমি নিজে একজন ইংলিশ ভার্সনের কলেজে ছিলাম, স্কুলে ছিলাম, এবং ভার্সিটিতে তো সবই ইংলিশ, তো ওই ক্ষেত্রে আমিও তেমন এত ইংলিশ পাইনি, তো ওদের জন্য হেল্প হয়ে গেল। আর বাংলা ভার্সনটা তো আসোই। তো একমুখীকে কি বলে জানো? ইরিভার্সিবল। ইরিভার্সিবল, সিবল। আর হলো রিভার্সিবল, সিবল, রিভার্সিবল, রিভার্সিবল বা সেবল, সেম শিট। যেমনি লেখো রিভার্সিবল, ইরিভার্সিবল, রিভার্সিবল। মানে একমুখী কি জানো? একমুখী হলো একভাবেই যাবে, ও উল্টা আসবে না। আমি দুইটা যৌগ যুক্ত করে বা একটা যৌগকে ভাঙ্গা যে যৌগগুলো পাবো, যে যৌগটা পাবো, এই যৌগটাকে আমি উল্টায় আবার আগেরটা আনতে পারবো না। না আনতে পারাকে একমুখী বলে। আর উভমুখী হলো যেটা ভাঙ্গা বা যেটা যুক্ত করে আমি যেটা পাইছি, ওইটার থেকে আমি আবার ব্যাক আইন না আগেরটা আনতে পারবো, মানে আগের স্টেজে আনতে পারবো। এটা হলো উভমুখী বা রিভার্সিবল। তো প্রথম যেটা একমুখীর, যেটা একমুখী, একমুখী, একমুখী যে রিয়েকশনটা, একমুখী রিয়েকশন একটা চিহ্ন আছে, চিহ্নটা হলো অ্যারো, যেটা আমরা খুব কমন একটা জিনিস যে একমুখীর অ্যারো। তো একমুখী রিয়েকশন সব যে কোনো রিয়েকশনে হইতে পারে। ধরো তুমি ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেটই ধরলাম। এবার দেখো আমি ক্যালসিয়াম কার্বনেটের সাথে কোনো হাইড্রোজেন যুক্ত করি নাই, আমি খালি ক্যালসিয়াম কার্বনেট নিয়েছি, এটাকে ডাইরেক্ট ভাঙ্গে ফেলছি। ক্যালসিয়াম কার্বনেট যেহেতু সলিড, এটাকে ডাইরেক্ট ভাঙলে কি হয় জানো? একটু তাপের মাধ্যমে ভাঙলে হয়ে যায় ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড। মানে ক্যালসিয়ামটা অক্সিজেনের সাথে অ্যাড করে, আবার কার্বনটাও অক্সিজেনের সাথে অ্যাড করে, তখন এটা হয়ে যায় সলিড, এটা হয়ে যায় গ্যাসিয়াস। ঠিক আছে? তো আমি দেখো এটা একমুখী কেন জানো? ক্যালসিয়াম কার্বনেটটাকে ভাঙছি, ক্যালসিয়াম হয়ে গেছে, আর কার্বন মানে এটা সলিড হয়ে গেছে, একটা হয়ে গেছে, মানে কার্বন ডাইঅক্সাইড হয়ে গেছে। তো এটা হলো একমুখী রিয়েকশন, যেহেতু একটা চিহ্ন আছে, এটা হলো একমুখী রিয়েকশনের। আর উভমুখী রিয়েকশনের চিহ্ন কোনটা জানো? উভমুখী, উভ, সরি, মুখী। উভমুখী রিয়েকশনের চিহ্ন একটু ডিফারেন্ট। এটা হলো একটা থাকবে হাফ এরো, এই দেখো হাফ এরো দিছি, ফুল এরো দিইনি। একটা সোজা হাফ এরো, একটা হলো উল্টা হাফ এরো। সিম্পল। এটা হলো উভমুখী রিয়েকশনের চিহ্ন। তো উভমুখী রিয়েকশন একটা একটা তোমাকে রিয়েকশন দেখাই। ধরো হাইড্রোজেন 2 প্লাস আয়োডিন 2, খুব সিম্পল একটা রিয়েকশন। দুইটা হাইড্রোজেন নিলাম, দুইটা আয়োডিন নিলাম, এই দুইটাকে যুক্ত করে কি হবে জানো? 2Hi। এই দেখো এটা ছিল গ্যাস, এটাও ছিল গ্যাস, ধরো এটাও গ্যাস হয়ে গেছে, এটাও গ্যাস হইলো, বা এটা সলিড ধরো, ধরো একটা হইলো, এটা প্রবলি মনে হয় গ্যাস। আমি আর যদি ভুল হয়ে যায় সরি, আমার ঠিক এখন মনে আসতেছে না। ধরো গ্যাস বা হাইড্রোজেন আয়োডাইড যেহেতু সলিডই, ধরো ধরো, ও সরি, আয়োডিন তো সলিডই, আয়োডিন কিন্তু সলিড ধরলাম। যদি ভুল হয়ে থাকে সরি, আমার ঠিক এখন পড়তেছে না। এই SG লেখা সাধারণত এত দরকার নাই। আমি যেহেতু আমরা চিহ্নটা দেখতেছি, এটা দেখো ঠিক আছে, এটা খালি বুঝার জন্য, এটা না লিখলে তোমার মার্ক কিছুই হবে না। তো আমরা চিহ্নটা দেখি। দেখো দুইটা হাইড্রোজেন দুইটা হাইড্রোজেন নিলাম, দুইটা আয়োডিন নিলাম, এই দুইটা হয়ে গেছে কি 2 হাইড্রোজেন আয়োডাইড। এটা এই দুই রিয়েকশন দ্বারা কি বোঝাচ্ছে জানো? হাইড্রোজেন আর আয়োডিন দুইটা যুক্ত করে পাইছি হাইড্রোজেন আয়োডাইড, যেটার মাধ্যমে মনে করি একটু তাপ দিয়া, যে দুইটা এটা একটা জিনিস হাইড্রোজেন, এটা আয়োডিন, দুইটাকে তাপ দিলাম, পাইলাম হাইড্রোজেন আয়োডাইড। পরে কি হয়েছে জানো? হাইড্রোজেন আয়োডাইডটাকে আবার যদি আমি ঠান্ডা করি, আবার এটা ব্যাক পাবো, মানে এটা থেকে এটা পাইলাম, এটা থেকে এটা পাইলাম। তো এটা কেন পাইলাম? তো চলো এটা শিখি। ধরো উপরের রিয়েকশনটা আমি এখানে লিখলাম, ক্যালসিয়াম কার্বনেটটাও লিখলাম একমুখী, যেটা ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড, যেহেতু গ্যাস কার্বন ডাইঅক্সাইড। এখন দেখো, ধরো এটা একটা পাত্র, এটা মুখা। তো আমি একটা পাত্র নিলাম, পাত্রর মধ্যে প্রথম একমুখীটাকে ক্যালসিয়াম কার্বনেটটাকে রাখলাম এখানে। ক্যালসিয়াম কার্বনেটটাকে রাখা আমি একটু তাপ দিলাম ভাঙার জন্য। ক্যালসিয়াম কার্বনেটটাকে নিচে থেকে তাপ দিলাম, মুখ কিন্তু খোলা। তাপ দিলে ভাঙে গেল, ভাঙে কি হয়েছে দেখো, ক্যালসিয়াম অক্সাইড কার্বন ডাইঅক্সাইড। তো ক্যালসিয়াম কার্বনেটটাকে ভাঙ্গা দিলাম, ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড হয়েছে। তো ক্যালসিয়াম অক্সাইড যেহেতু শক্ত, নিচে পড়ে রয়েছে,
আর কার্বন ডাই অক্সাইডটা কি, গ্যাসিয়াস না, বাষ্প না, যেহেতু মুখটা খোলা বাষ্পটা কিন্তু বাষ্প হয়ে পরিবেশে ছড়ায় গেছে, বাষ্প হয়ে চলে গেছে না, বাষ্প হয়ে গেছে গা, শেষ। তখন আমি যদি আবার ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড থেকে ক্যালসিয়াম কার্বনেট বানাইতে চাই, কেমনে পাবো? এখানে খালি ক্যালসিয়াম অক্সাইডটাই তো পড়ে রয়েছে, কার্বন ডাই অক্সাইড চলে গেছে, ওটাকে তো আমি ধরে রাখতে পারতেছি না, ওটা তো মিশে গেছে। এই কারণে এটা একমুখী হয়ে গেছে, কারণ কার্বন ডাই অক্সাইডটা চলে গেছে। যদি আমি কার্বন ডাই অক্সাইডটা রাইখা দিতে পারতাম তাহলে আমি বানানোর একটা পসিবিলিটি ছিল। এখন এটা দেখি, এখন আমি মুখটারে বন্ধ করে রাখলাম, এখন আমি দিলাম হাইড্রোজেন আয়োডিন যুক্ত কয়া, হাইড্রোজেন আয়োডিন দিয়া যুক্ত করলাম, হইলো কি হাইড্রোজেন আয়োডাইড। যদি ধরো হাইড্রোজেন আয়োডাইড যেহেতু সলিড বা লিকুইড বা গ্যাস যেটাই থাক, যদি গ্যাস হইতো তখন গ্যাস সেম কার্বন ডাই অক্সাইডের মতো উপরে উঠতো, কিন্তু যেহেতু মুখ বন্ধ ও কিন্তু কোথাও যাইতে পারতেছে না, ওই পাত্রের মধ্যেই রয়েছে, ও কোথাও যাইতেও পারতেছে না, এই জায়গাটা মানে আছে, পাত্রের মধ্যেই আছে। তখন যেহেতু আমি গরম দিয়া দুইটাকে যোগ করছি, পরে এই হাইড্রোজেন আয়োডাইডটা আছে, হাইড্রোজেন আয়োডাইডটা কি বেরিয়ে পড়ছে না, ও এটার ভিতরেই আছে, যেহেতু পাত্রের মুখটা বন্ধ। তখন আমি যদি আবার এটাকে ঠান্ডা করি, হাইড্রোজেন আয়োডাইডটাকে ঠান্ডা করি, তখন কি হবে জানো? আবার আয়োডিন হাইড্রোজেন হয়ে যাবে, কারণ এই হাইড্রোজেন আয়োডাইডটা চলে যেতে পারছে না, পরিবেশের সাথে মিশতে পারছে না, কারণ আমি বন্ধ করে রাখছি। এই কারণে এটাকে রিভার্সিবল রিয়েকশন বলে বা উভমুখী রিয়েকশন বলে, যে আমি গরম করলে দুইটাকে যুক্ত করে একটা পাইলাম, আবার এটাকে যদি ভাঙ্গি বা ঠান্ডা করি আবার এটা পাবো। এটাই হলো উভমুখী রিয়েকশন আর একমুখী রিয়েকশন, সিম্পল জিনিস। তো উভমুখী রিয়েকশনের ক্ষেত্রে এই রিয়েকশনটা মনে রাখবা, একটা দিছে ওটা কঠিন, তো এটা খুব সিম্পল একটা রিয়েকশন, এটা লিখলেই মার্ক। আর ধরো একমুখীর জন্য এটা সিম্পল জিনিস, ক্যালসিয়াম কার্বনেট হাইড্রোজেন আর আয়োডিন, ঠিক আছে? তো এখন যেটা বলবো সেটা হলো তোমার রাসায়নিকের সাথে তাপমাত্রার যে সম্পর্কটা, রাসায়নিক রিয়েকশনের সাথে তাপমাত্রার সম্পর্ক, ঠিক আছে? চলো, তো এখন যেটা পড়বো সেটা হলো এই রাসায়নিক বিক্রিয়ার মধ্যে আমাদের তাপের যে প্রভাবটা, যে একটা রাসায়নিক বিক্রিয়ার যে তাপের কারণে যে প্রভাবটা হইতেছে, কতটুকু সে তাপ গ্রহণ করতেছে বা কতটুকু তাপ সৃষ্টি হইতেছে, কতটুকু তাপ ছাইড়া দিতেছে, ওই বিষয়টা। এটার মধ্যে হলো বিক্রিয়ায় বিক্রিয়ায় তাপের প্রভাব, তাপের প্রভাব উপরে লিখি, নিচে জায়গা শুধু শুধু খাবে, প্রভাব। তো প্রথমে যে দুই রকম তাপের প্রভাব পড়তেছে বিক্রিয়ায়। প্রথম যে তাপের প্রভাবটা ওটা হলো তাপোৎপাদী বিক্রিয়া, আরেকটা হলো তাপহারী বিক্রিয়া। তাপোৎপাদী আর তাপহারী বিক্রিয়া নাম দেখা হয়তো একটু মানে আন্দাজ হয়েছে যে জিনিসটা কি হবে। তাপোৎপাদী আর তাপহারী বিক্রিয়া, এটা জফলা, তাপোৎপাদী আর তাপহারী বিক্রিয়া। তবে তাপোৎপাদী কি ইংলিশে বলা হলো এক্সোথার্মিক, আর বাংলায় বলা হলো এন্ডোথার্মিক। যে এক্সোথার্মিক রিয়েকশন, এন্ডোথার্মিক রিয়েকশন, তাপোৎপাদী বিক্রিয়া, তাপহারী বিক্রিয়া। তো তাপোৎপাদী বিক্রিয়াটা কি জানো? একটা তোমার বিক্রিয়ার মধ্যে কতটুক তাপ উৎপাদন হবে এটাকে তাপোৎপাদী বিক্রিয়া বলতেছে। আর তাপহারী মানে তো বুঝতেই পারতেছো যে একটা রিয়েকশনটা হওয়ার কারণে কতটুক তাপ ও ছাইরা দিতেছে, এটাকে তাপহারী বিক্রিয়া বলে। তো প্রথমে চলো আমরা তাপোৎপাদী বিক্রিয়াটা দেখি, এক্সোথার্মিক রিয়েকশন যেটা। তো এই এক্সোথার্মিক আর এন্ডোথার্মিক রিয়েকশনটা লেখার একটা সিস্টেম আছে। যেরকম একটা তাপোৎপাদী বিক্রিয়ার প্রথম যেটা থাকে N2 প্লাস H2 দিলাম, ঠিক আছে, নিলাম, সিম্পল। তো এই দুইটা রিয়েকশনে তোমার কি মনে হবে, কি হবে? NH হবে, NH তো অলওয়েজ হবে, NH। এখন বলো এদের কি করব? আমি যোজনী এক্সচেঞ্জ করব অবভিয়াসলি। তো হাইড্রোজেনের যোজনী কত? এক, এক নিচে যাবে নাইট্রোজেনের নিচে, তো এক লিখতে হয় না। এখন নাইট্রোজেনের যোজনী কত? 3 আর 5, কিন্তু এখানে আমি 5 লিখবো না, আমরা সবসময় বেস যোজনীটা লিখবো। তো 3, নাইট্রোজেনের যোজনী দেখো 3 আর 5, এখানে আমরা 3টা লিখবো, কারণ 5টা এক্সেপশন, 3টা আমরা মেইন যেটা ওইটা লিখলাম 3, ঠিক আছে? এ দেখো রিয়েকশন হয়েছে, দুই রিয়েকশন কি ব্যালেন্স হয়েছে? এখানে হাইড্রোজেন আছে 2টা, এখানে হাইড্রোজেন 3টা, নাইট্রোজেন এখানে 2টা, এনে একটা, তো একটু ব্যালেন্স করতে হবে না? এখন মনে করো আমি এখানে 2 দিয়ে দিলাম, দেখো এখানে নাইট্রোজেন কয়টা? 2টা, হাইড্রোজেন হয়ে গেছে 6টা। কেমনে? এখন যদি আমি এখানে 3 দেই, দেখো তো মিলছে নাকি? নাইট্রোজেন 2টা, হাইড্রোজেন 3টা প্লাস 2টা মানে হলো 6টা হাইড্রোজেন। এখানে দেখো 3টা 2টা 6টা হাইড্রোজেন, মিলছে? এবার
দেখো মিলে গেছে। এখন আমরা যেহেতু তাপোৎপাদী পড়তেছি, এখানে তাপ উৎপাদন হবে, তো এখানে আমি প্লাস, সরি আরেকটা জিনিস আছে, আচ্ছা এটা পরে লিখি, প্লাস 92, এটা তুমি মুখস্থ করতে পারো, কিলোজুল, 92 কিলোজুল তাপ উৎপাদন হয়। দেখো প্লাস 92 কিলোজুল তাপ উৎপাদন হয়। আর তাপোৎপাদী বা তাপ হারি বিক্রিয়ার মধ্যে সবসময় আয়রন কাজে লাগে। এখানে যদি আয়রন মানে হইলো যে নাইট্রোজেন আর হাইড্রোজেনটা দুইটা যুক্ত করলাম আয়রনের মাধ্যমে, মাঝখানে তাপ দিয়া আয়রনের সাহায্যে, এটা হলো ক্যাটালিস্ট বলে এটাকে, এই আয়রনের সাহায্যে যুক্ত কইরা আমি আমি প্রোডাক্ট, আমার প্রোডাক্ট কি আসছে, নাইট্রোজেন হ্যালাইড NH3, সরি নাইট্রেট আর কি, নাইট্রেট NH3 প্লাস 92 কিলোজুল তাপ। এই যে দেখো 92 কিলোজুল তাপ আসছে না, এই 92 কিলোজুল তাপ মানেই হলো এখানে তাপটা উৎপাদন হয়েছে। তো এইটার একটা, এটাই হলো এই জায়গাটাই মেইন খেলা। এখানে এই যে 92 প্লাস লিখলাম না, এটাই হলো মেইন খেলা, এটাই হলো তাপোৎপাদী রিয়েকশনের মেইন জিনিসটা। এখানে আমি এই জিনিসটাকে আমি বিভিন্ন ভাবে ঘুরায় লিখতে পারি। কেমনে জানো? প্রথমে সিম্পল, দেখো ভালো করে দেখো, প্রথমে সিম্পল কি লিখছি, প্লাস 92 কিলোজুল, মানে 92 কিলোজুল প্লাস, সিম্পল। এটাকে আবার কি লিখতে পারবো জানো? প্লাস তো দিলামই, প্লাস যদি ডেল দেই, ডেল দেই, এখান থেকে একটা ডেল, এই যে এটাকে ডেল বলে, এই যে ডেল, ডেল দেই, তখন চিহ্নটা কি হয়ে যাবে জানো? মাইনাস, মাইনাস 92 কিলোজুল। ডেল দিলে, তখন ডেল দিলে মনে করি এখানে প্লাস দিলাম না আমি, ধরো যদি আমি ডেল দেই 92 কিলোজুল হয়ে যাবে। আর আমি যদি ডেল না দেই, আমি যদি ডেল ছাড়া দেই, তাহলে শুধু হবে প্লাস। বুঝছো? সেম জিনিস, ডেল ছাড়া দিলে প্লাস হবে, আর আমি যদি ডেল দেই তাহলে হয়ে যাবে মাইনাস। তো ডেল থাকলে দেখবা যে ডেল যদি থাকে আর যদি মাইনাস থাকে, তাহলে বুঝবে এটা তাপোৎপাদী রিয়েকশন। আর ডেল ছাড়া যদি শুধু প্লাস থাকে, তাও বুঝবে এটা তাপোৎপাদী রিয়েকশন। বুঝছো? আরেক ভাবে থাকতে পারে, কেমনে জানো? এই দেখো, এই এই যে এটা যেহেতু একমুখী রিয়েকশন, এটা দ্বারা বুঝাইতেছে এই পাশে, তখন আমি আরেক ভাবে লিখতে পারি, কেমনে জানো? এই 92 জুলটাকে, এইটাকে কিসের মতো চিন্তা করবা জানো? ইকুয়াল চিহ্ন আছে না, এই যে ইকুয়াল চিহ্ন, এটার মতো চিন্তা করবা। তো চিন্তা করো, ইকুয়াল চিহ্নে এই পাশে যদি প্লাস থাকে, ওই পাশে গেলে কি হয়ে যায়? মাইনাস না? আমরা কি জানি? এই পাশে প্লাস থাকলে এই পাশে, ওই পাশে মাইনাস, এই পাশে যদি ভাগ থাকে ওই পাশে গুণ আকারে হয়ে যায় না? এটা সবাই জানি। তো সেম ভাবে যেহেতু আমরা এই এই চিহ্নটাকে ইকুয়াল চিহ্ন আকারে, সমান চিহ্ন আকারে ধরছি, তখন আমি এখানে চাইলে কি লিখতে পারি জানো? এই পাশে, যেহেতু এই পাশে প্লাস 92 ছিল, শুধু ডেল ছাড়া প্লাস 92 ছিল, তখন যদি এই পাশে চলে যায়, তখন এই পাশে হয়ে যাবে মাইনাস 92 জুল, মানে অলরেডি মাইনাস 92 জুল। তখন এখানে হবে যে আয়রন, আর এই পাশে হলো, সরি আয়রন, এর পাশে হলো 2NH3। তো দেখো তাপ উৎপাদনের নিয়মটা তিন ভাবে লেখা যায়। প্রথম নিয়ম, প্রথম ভাবে হলো এটা, পরেরটা হলো 3H2 NH3 ডেল মাইনাস 92 কিলোজুল, আরেকটা হলো N2 প্লাস 3H2 NH3 প্লাস 92 কিলোজুল। এ দেখো তিন ভাবে লেখা যায় তাপ উৎপাদীরা। প্রথম সিম্পল, প্রথম হইলো এটা, প্রথম এটা ধরো, এটা ফার্স্ট, উল্টা ভাবে লিখছি, এটা সেকেন্ড, এটা থার্ড, ধরো তিন ভাবে লেখা যায়। তো প্রথমে নর্মাল তাপ উৎপাদী যদি শুধু প্লাস থাকে, কোনো ডেল থাকে না, কোনো কিছুই থাকে না, এই পাশে না, এই পাশে বাম, বাম মানে সরি তোমার ডান দিকে আর কি, ডান দিকে যদি শুধু প্লাস থাকে, তাহলে বুঝবে এটা তাপ উৎপাদী রিয়েকশন। আবার যদি ডেল থাকে, ডেল থাকলে কিন্তু প্লাসটা মাইনাস হয়ে যাবে, যদি ডেল থাকে আর মাইনাস থাকে তাও বুঝবে তাপ উৎপাদী। আবার যদি বাম দিকে থাকে, যে রিয়েকশনে বামে মাইনাস থাকে, তাহলে বুঝবে তাপ উৎপাদী রিয়েকশন। বুঝছো? কিন্তু এখন দেখো, তাপ উৎপাদী এটা বুঝলাম, সেম জিনিসটা উল্টায় যাবে কার ক্ষেত্রে জানো? তাপ হারির ক্ষেত্রে। তাপ হারির ক্ষেত্রে শুধু হয়ে যাবে মাইনাস, ডেলের ক্ষেত্রে হয়ে যাবে প্লাস, আর নর্মালের ক্ষেত্রে হয়ে যাবে প্লাস। দেখো তাপ হারিটা আবার, কিন্তু তাপ হারি রিয়েকশন কিন্তু এটা না, এটা শুধু এই যে NH2 মানে N2 প্লাস H2 হলো তাপ হারির, তাপ উৎপাদনের ক্ষেত্রে আর কি, তাপ উৎপাদনের ক্ষেত্রে আর কি, যে এই পাশে তাপ উৎপাদনের ক্ষেত্রে শুধু হবে প্লাস, ডেলের ক্ষেত্রে হবে মাইনাস, এই পাশেও হবে মাইনাস। এটা হলো তাপ উৎপাদী রিয়েকশন। এটা বুঝতে পারছো? তিন ভাবে হইতে পারে, ডেল থাকলে মাইনাস, নর্মালি প্লাস, আর এই পাশে গেলেও মাইনাস।
তো দুইটা মাইনাস থাকবে আর একটা প্লাস থাকবে। এটা হলো 3 ভাবে দেখার নিয়ম। এটা এমসিকিউ খুব আসে, যেটা কোন রিয়েকশন। আর এখন যেটা বলবো সেটা হলো তাপ হারি রিয়েকশন। ওকে, তো তাপহারী বিক্রিয়াটা কি? তাপহারী বিক্রিয়াটা একেবারে মানে নামের সাথে মিল আছে, খুব ইজি জিনিস। যেরকম এর আগে যেটা তাপ উৎপত্তি ছিল, যেটা তাপ আমরা একটা রিয়েকশন একটা বিক্রিয়া করার সময় যে তাপ উৎপাদন হয়েছে, সেম জিনিসটা এখানে রিয়েকশন করার সময় তাপ চলে যাবে, মানে ও সাবট্রাক্ট করে দিবে। তো এটার যে রিয়েকশনটা এটা হলো N2 প্লাস O2, সেম জিনিস, আমি নাইট্রোজেন নিলাম, এটা এটা। তো এর আগে একটা জিনিস বলতে একটু ভুলে গেছিলাম, যে এর তাপ উৎপাদিতটাও হইলো কিন্তু তোমার উভমুখী, তাপ হারিটা উভমুখী, আমি এটা একমুখী দিয়ে দিয়েছিলাম, কিন্তু দুইটাই উভমুখী রিয়েকশন, এটা একটু মিস্টেক, মাই মিস্টেক। তো N2 প্লাস O2 এখানে কি হবে জানো? আমরা কি জানি এখানে হওয়ার কথা ছিল N2O3 না, কারণ নাইট্রোজেনের 3, অক্সিজেন নিচে যাবে যোজনী, অক্সিজেন 2, নাইট্রোজেন নিচে যাবে। কিন্তু এখানে একটা ডিফারেন্ট হবে, এখানে এটা একটু ডিফারেন্ট। এটা হবে কি জানো? 2NO, এটা হবে 2NO। তো এটা হলো তাপ। পরে এখন কি তাপ উৎপাদী, যেহেতু এখানে তাপ হারি না, তাপ উৎপাদীর সময় নর্মালি কি ছিল? মাইনাস ছিল না, -92 জুল। কিন্তু এখানে যেহেতু তাপ হারি, এখানে হবে কি জানো? +180 কিলোজুল। এই যে +180 কিলোজুল, এটাই ডিফারেন্স। যে তাপ হারির সময় এখানে, তাপ উৎপাদীর সময় ছিল মাইনাস, তাপ হারির সময় এখানে প্লাস। তো এখানে এটাও 3 ভাবে করা যায়। এটা হলো একটা প্রসেস, প্রথম প্রসেসটা। সেকেন্ড প্রসেসটা হলো সেম জিনিস, N2 প্লাস O2, একটা উভমুখী রিয়েকশন, হলো 2NO। ডেল ডেল থাকলে, এটা যদি প্লাস থাকে, ডেল থাকলে কি হয়ে যাবে? -180। আর 3 নাম্বারটা হইলো N2 প্লাস O2, এটা এই পাশে এসে পড়লে প্লাসটা মাইনাস হয়ে যাবে। সেম ভাবে তাপ হারির মতো -180, দুই পাশে রিয়েকশন, উভমুখী রিয়েকশন, 2NO। সিম্পল জিনিস, মানে তাপ উৎপাদী যেটা, পুরা অপোজিটটাই হলো তাপ হারি রিয়েকশন, যেটার মধ্যে এখানে তাপ উৎপাদীর সময় এখানে মাইনাস ছিল, যেহেতু মাইনাস ও নর্মালি থাকলে মাইনাস ছিল, তাপ হারির সময় এখানে প্লাস এসে পড়বে। কিন্তু এবার 180 কিলোজুল, ডেল থাকলে তাপ হারির সময় মাইনাস, আর তাপ উৎপাদীর সময় ডেল থাকলে প্লাস। আর এই পাশে গেলে যেহেতু এটা প্লাস, এই পাশে গেলে মাইনাস হয়ে যাবে। আর তাপ উৎপাদীর সময় যখন এই পাশে মাইনাস ছিল, এই পাশে গেলে প্লাস হয়ে যাবে, মানে ফুললি উল্টা। তো সিম্পল একটা বিক্রিয়া, তাপ উৎপাদী আর তাপ হারি, বুঝতে পারছো? এত ইম্পর্টেন্ট না, খালি তুমি বিক্রিয়াটা দুইটা মনে রাখবে, যেটা N2 আর O2, আর ওটা ছিল N2 প্লাস H2 আর কি, সরি H2, N2 প্লাস H2 আর কি, H2। ওখানে হলো NH3 হয়, আর এখানে হলো 2NO। এটাই একটু এক্সেপশন, 2NO হয়, বুঝছো? এটা হলো তাপ উৎপাদী আর তাপ হারি, খুব সিম্পল। এখন যেটা পড়বো এটা হলো এই চ্যাপ্টারের ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট, বলতে গেলে মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা হলো রেডক্স রিয়েকশন। রেডক্স 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 রিয়েকশন। তো রেডক্স রিয়েকশনটা কি, এটা তো একটু ভালো করে বোঝা লাগবে, ঠিক আছে? তো রেডক্স রিয়েকশনটা কি? রেডক্স রিয়েকশনটা হলো এমন একটা বিক্রিয়া, বিক্রিয়ার মাধ্যমে যে একটা যৌগ গঠন করব, যে যৌগের মধ্যে তোমার জারণ থাকবে, বিজারণ থাকবে। এখন জারণ বিজারণটা কি? কারণ আগে জারণ বিজারণটা তোমাকে দেখাই। জারণ আর বিজারণ। তো জারণ বিজারণটা হইলো, এই দেখো, যখন আর একটা জারণ সংখ্যা, আর হলো জারণ সংখ্যা, জারণ সংখ্যা। তো এই তিনটা জিনিস কি? তো প্রথমে যখন আমি একটা মৌল, মানে একটা মৌল থাকে, যেরকম সোডিয়াম, ধরো সোডিয়াম নর্মালি যখন থাকে, এটা তো নর্মাল স্টেজে থাকে, তাই না? নর্মাল স্টেজে যখন থাকে, তখন ওর জারণ সংখ্যাটা কি জানো? নর্মাল স্টেজে যখন কোনো ও কারোর সাথে বিক্রিয়া করে না, ও নর্মাল স্টেজে থাকে, তখন ওর জারণ সংখ্যাটা থাকে 0 উপরে। পরে যখন ও যেহেতু 11 না, ওর নিষ্ক্রিয় গ্যাস হইতে কি করতে হবে? একটা ইলেকট্রন দিয়ে দিতে হবে না? তখন তো দিয়ে তো নিষ্ক্রিয় গ্যাস হবে, তখনই তো একটা সাথে, মানে একটা মৌল আরেকটা মৌলের সাথে ও যুক্ত হতে পারবে, তাই না? তো ও একটা ইলেকট্রন দিয়ে দিল, দিয়ে কি হলো? এই দেখো, সোডিয়াম প্লাস প্লাস হয়ে গেল না, ক্যাটায়ন হয়ে গেল না? এই যে দেখো, নর্মালি ছিল সোডিয়াম, পরে হয়েছে সোডিয়াম প্লাস। এখানে প্লাস কি? +1 অবভিয়াসলি। তো দেখো, এই যে এই +1 উপরের যে কত প্লাস হয় বা কত মাইনাস হয়, এটাকে আমরা জারণ সংখ্যা বলতে পারি। তো নর্মালি থাকলে, নর্মালি যখন একটা নর্মাল স্টেজে একটা মৌল থাকে, তখন ওর জারণ সংখ্যা থাকে প্লাস। পরে যখন একটা ইলেকট্রন দিয়ে দিতেছে, ওর জারণ সংখ্যা দেখো হয়ে গেছে প্লাস, মানে 0 ছিল,
হয়ে গেছে +1, মানে 0 থেকে হয়ে গেছে +1। তাহলে বাড়ছে না? 0 তো কম, এক তো বেশি, তো জারণ সংখ্যাটা বাড়ছে না। যখন একটা মৌলের জারণ সংখ্যাটা বাড়ে ওটাকে আমরা জারণ বলতেছি, জারণ সংখ্যা বাড়লে জারণ বলতেছি। আর সেম ভাবে যখন একটা মৌলের, ধরো ক্লোরিন, ক্লোরিনে নর্মাল স্টেজে আছে, তো জারণ সংখ্যা 0, তো ও কি করবে, ও একটা ইলেকট্রন নিবে, তাই না? তো একটা ইলেকট্রন নিল, নেওয়ার পর কি হয়ে গেল, ক্লোরিন মাইনাস, মাইনাস কি 1, তো 2 না, তো -1, কারণ একটা নিচে। এই দেখো, তো এখানে কি হয়েছে, সেম ভাবে নর্মাল স্টেজে থাকলেও কারো দেওয়া নেওয়া না করলেও নর্মাল স্টেজে জারণ সংখ্যা থাকে 0, পরে দেখো একটা নিয়ে ওর জারণ সংখ্যা কত হয়ে গেছে, -1। তাহলে ও 0 থেকে -1 হয়ে গেছে না? 0 থেকে -1 নিচে না, জারণ সংখ্যা কমে গেছে না? যখনই একটা মৌলের জারণ সংখ্যা কমে যাবে ওইটাকে আমরা বলবো বিজারণ। বুঝতে পারছো? তো জারণ সংখ্যাটা কি, উপরে যে একটা মৌল একটা ইলেকট্রন দেয়া বা নেওয়ার পর যে সংখ্যাটা হয় ওটাকে আমরা জারণ সংখ্যা বলতে পারতেছি। আর নর্মালি জারণ সংখ্যা থাকে 0, তখন একটা নিলে জারণ সংখ্যা হয়ে যায় মাইনাস, কমা যায়, আর একটা দিলে জারণ সংখ্যা হয়ে যায় প্লাস। আর যখনই জারণ সংখ্যাটা আগে যেটা ছিল 0 বা যেটাই ছিল, হয়তো এখানে 2 ছিল, মানে থাকতে পারে, আমি পরে দেখাচ্ছি, যেটাই ছিল ওটা থেকে যদি বাইরে যায় জারণ সংখ্যাটা, ওটাকে আমরা জারণ বলতেছি, জারণ বিক্রিয়া। আর যেটা হলো জারণ সংখ্যাটা যদি কমা যায় ওটাকে আমরা বিজারণ বিক্রিয়া বলতেছি। আর এই জারণ বিজারণ বিক্রিয়ার মাধ্যমে যে যৌগটা গঠন হয় ওটাকে আমরা রেডক্স রিঅ্যাকশন বলতেছি, রেডক্স। তো জারণের ইংলিশ কি? জারণের ইংলিশ হলো অক্সিডেশন, অক্সিডেশন। আর বিজারণের ইংলিশ হলো রিডাকশন। এটা একটু ইংলিশ ভার্সনের জন্য বলে রাখলাম, রিডাকশন, রিডাকশন, অক্সিডেশন, জারণ অক্সিডেশন, বিজারণ রিডাকশন। তো অক্সিডেশন রিডাকশনের মাধ্যমে যে বিক্রিয়াটা, যে রিঅ্যাকশনটা হয় ওটাকে আমরা রেডক্স রিঅ্যাকশন বলি, বা জারণ বিজারণের মাধ্যমে যে রিঅ্যাকশনটা হয়। তো বুঝতে পারছো জারণ বিজারণ কি? জারণ সংখ্যা বাড়লে জারণ, মানে জারণ বিক্রিয়া, জারণ সংখ্যা কমে গেলে বিজারণ বিক্রিয়া। তো এটা হলো সিম্পল জিনিস। তো এটার মাধ্যমে, এই রেডক্সের মাধ্যমে আমরা অনেকগুলো রিঅ্যাকশন করতে পারি। তো এখন আরেকটা, এই তোমার রেডক্স রিঅ্যাকশনে যাওয়ার আগে তোমার রেডক্সটা হালকা করে বুঝিয়ে দিই। দেখো, তো এখন আমি বুঝবো কেমনে কোনটা রেডক্স রিঅ্যাকশন হয়েছে? তো রেডক্স রিঅ্যাকশন একমাত্র এই রিঅ্যাকশনের সাথেই হবে যেখানে ইলেকট্রন আদান প্রদান হয়। আর ইলেকট্রন একমাত্র আদান প্রদান হইলেই একটা জারণ হবে, একটা বিজারণ হবে সব সময়। কিন্তু দেখো, একটা যৌগ গঠন করার সময় দেখো আমরা কি বন্ধনে, বলো তো কি বন্ধনে একটা ইলেকট্রন আদান প্রদান হয়? অবভিয়াসলি আয়নিক বন্ধনে। তো আয়নিক বন্ধনে দেখো একটা ইলেকট্রন দেয়, একটা নেয়, তো একটা দিলে আর নিলেই কিন্তু জারণ সংখ্যা কমবে বাড়বে, তাই না? ওই সময় রেডক্স রিঅ্যাকশন হবে। তো এইখানে তোমার নর্মাল একটা রেডক্স রিঅ্যাকশন হলো সোডিয়াম ক্লোরাইড, NaCl। দেখো এখানে নর্মালি প্রথমে সোডিয়ামের 0 থাকে, তো যেটা বুঝাইলাম, পরে দিলে সোডিয়াম প্লাস হয়ে যায়, তাই না? +1, তাহলে বাড়লো না? তো এটা হয়েছে জারণ। আর ক্লোরিনের ক্ষেত্রে 0 থাকে, পরে হলো ক্লোরিন মাইনাস হয়ে যায়, তো এটা হলো বিজারণ, বিজারণ। তো এই যে এই NaCl যেটা, NaCl যেটা, এটা হলো রেডক্স রিঅ্যাকশন, রেডক্স, সরি, এটা হলো একটা রেডক্স রিঅ্যাকশন। বুঝতে পারতেছো? এমনি রেডক্স রিঅ্যাকশন হয়, একটা জারণ হবে, একটা বিজারণ হবে। তো এখন আমাদের আরেকটা টপিক আছে রেডক্সের একটু ডিপে যাওয়ার আগে, যেটা হলো আমাদের রেডক্সের মান, মানে রেডক্সের জারণ সংখ্যা, মানে রেডক্স রিঅ্যাকশনের একটা জারণ সংখ্যা নির্ণয়। তো কয়েকটা জারণ সংখ্যা মুখস্থ করতে হবে তোমার, যেরকম হাইড্রোজেন, অক্সিজেন, ম্যাগনেসিয়াম, আয়রন, জিঙ্ক। ধরো জিঙ্ক সাধারণত আসে না, তাও ধরো। তো এগুলোর কয়েকটা মান হলো জারণ সংখ্যা মুখস্থ, এটা একটা মুখস্থ রাখতে হবে। যেরকম হাইড্রোজেনের জারণ সংখ্যা হলো +1, অক্সিজেনেরটা খুব ইম্পর্টেন্ট, যেটা হলো -2 জারণ সংখ্যা, এগুলো হলো মুখস্থ। ম্যাগনেসিয়ামের হলো +2, আয়রনের হলো +2, আয়রনের জারণ সংখ্যা +2, এটাও ইম্পর্টেন্ট। জিঙ্কেরটা হলো +2, মানে যোজনীর মতনই প্রায়, কিন্তু জারণ সংখ্যা প্লাস মাইনাসটা আছে। তো এইগুলো কয়েকটা একটু মুখস্থ রাখতে হবে, কারণ এইগুলো হেল্প করবে তোমার জারণ সংখ্যা একটা মৌলের বের করতে। যেরকম দেখো, এটা বুঝছো, এইটুক এই কয়েকটা মুখস্থ করতে হবে, এগুলো হলো মুখস্থ। এখন হইলো তোমার MCQ এ যেটা আসে, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যে জারণ সংখ্যা, জারণ সংখ্যা নির্ণয়, সংখ্যা নির্ণয়, নির্ণয়। যেটা হইলো ধরো H2SO4, এটা একটা দেওয়া আছে। এখন আমাকে বললো সালফারের, এই যে এটার সালফারের জারণ সংখ্যা বের করো। জারণ সংখ্যা কত, সংখ্যা কত? তো এটা বললো, এটা MCQ এ আসবে, আসবেই, এটা একেবারে 100% বলে দিলাম, একটা MCQ থাকবে এটার উপর। তো এটা কেমনে বের করে? তো দেখো খুব সিম্পল একটা জিনিস, আমরা কি বলছিলাম, কয়েকটা মুখস্থ করতে বলছিলাম না?
অক্সিজেনের জারণ সংখ্যা জানি, হাইড্রোজেনেরটা জানি, জানি না খালি সালফারেরটা, এটাই বের করতে বলছে। তো দেখো আমরা কেমনে করবো এটাকে। তো প্রথমে হাইড্রোজেনের জারণ সংখ্যা কত, +1, +1 এখানে বসাইলাম। এখন দেখো +1 হাইড্রোজেন কয়টা আছে, দুইটা আছে না, নিচে 2 আছে না, তো এই +1 এর সাথে কি করব, 2 গুণ করে দিব, যেহেতু দুইটা আছে নিচে 2 আছে, প্লাস এক্স ধরবো। তো আমরা বের করতেছি কোনটা, সালফারের জারণ সংখ্যাটা না, এই কারণে সালফারের জারণ সংখ্যাটাকে আমরা এক্স ধরে নিছি, এক্স প্লাস সবগুলো প্লাস আকারে। অক্সিজেনের জারণ সংখ্যা কত, -2 জানি আমরা মুখস্থ, -2। আর নিচে কত আছে অক্সিজেনের, 4, 4টা অক্সিজেন, তো 4 গুণ করে দিব, নিচে যেটা থাকবে ওই ওই জারণ সংখ্যার সাথে ওইটা গুণ করে দিব, ইকুয়ালস টু দিব কত, 0। এটা খুব ইম্পর্টেন্ট, জিরোটা দেওয়া। দেখো কত হয়েছে, 1 + 1 × 2 হলো +2, প্লাস হলো এক্স, প্লাস দেখো -2 × 4 হলো -8, ইকুয়ালস টু 0। দেখো এক্স কত আসে, x - 6 ইকুয়ালস টু 0 আসে, এটা আসে না, কারণ +2 - 8 x - 6। এখন আমরা কি জানো, ওই পাশে গেলে মাইনাসটা কি হয়ে যায়, প্লাস হয়ে যায় না, তো x ইকুয়ালস টু কি আসে, 6। তো এখানে সালফারের জারণ সংখ্যা কত আসতেছে, সালফারের জারণ সংখ্যা আসতেছে 6। জিনিসটা বুঝছো, একবার সিম্পলি বুঝিয়ে দিই। হাইড্রোজেনের জারণ আমরা এক্স, সালফারের জারণ সংখ্যা বের করবো, সালফারের ধরবো এক্স, পরে হাইড্রোজেনেরটা যেহেতু বের করবো, হাইড্রোজেনেরটা জানি আমি 1 বসাবো, আর নিচে 2 যেটা আছে এটার গুণ আকারে বসাই দিব, এক্স তো বসালাম সালফারেরটা, অক্সিজেনের জারণ সংখ্যা 2, আর এর সাথে নিচে আছে 4, এখানে 4 গুণ করে দিব, আর ইকুয়ালস টু 0, এটা খুব ইম্পর্টেন্ট। পরে প্লাস মাইনাস করে এক্স এর মানটা বের করবো। এই মনে হলো জারণ সংখ্যা বের করা। আমি আরেকটা দেখাই দিই, আরেকটা হলো H3PO4, ধরো H3PO4। এখন বললো ফসফরাসের জারণ সংখ্যা বের করতে, সেম ভাবে হাইড্রোজেনের কত জারণ, +1, নিচে আছে কত, ×3, কারণ 3 যত গুণ থাকবে অত গুণ করে দিব, নিচে যদি থাকবে প্লাস ফসফরাসেরটা যেহেতু বের করবো এটাকে এক্স ধরলাম, প্লাস অক্সিজেন বের করবো না, তো অক্সিজেনের হলো -2, নিচে কত আছে, ×4, ইকুয়ালস টু 0। দেখো তাহলে 3 + x -8 ইকুয়ালস টু 0। তো এক্স এর মান কত আসে, প্লাস মাইনাস করলে x - 5 আসে, এখানে ইকুয়ালস টু 0। তো x ইকুয়ালস টু 5। তো ফসফরাসের নিয়ে জারণ সংখ্যা কত, 5। একেবারে সিম্পল, যেটা মুখস্থ এটা বসাই দিব, নিচে যেটা থাকবে এটার সাথে গুণ হয়ে যাবে, যেটা বের করবো ওটাকে x ধরবো, আবার সেম প্লাস আকারে যেটা জারণ জানি আমি এটা ধরবো, আর নিচে যেটা থাকবে ওটার সাথে গুণ করে ইকুয়ালস টু 0 দিয়ে প্লাস মাইনাস করে ওই পাশে নিয়ে x এর মানটা বের করে ফেলবো, আর x এর মান যেটাই ওটা হলো ওটার জারণ সংখ্যা। একেবারে সিম্পল, এটা খুব একটা এমসিকিউ জন্য ইম্পর্টেন্ট জিনিস, তাই পরে রাখলাম। তো আমরা রেডক্স মোটামুটি বুঝতে পারতেছি, বুঝছি যে জারণ সংখ্যা, জারণ বিজারণের মাধ্যমে যে বিক্রিয়াটা হয় ওটাকে রেডক্স বিক্রিয়া বলে, জারণ সংখ্যা বের করতে পারছি। এখন এই রেডক্স রিঅ্যাকশনটা চারটা, চারটার মধ্যে, চারটা বিক্রিয়ার মধ্যে, চারটা বিক্রিয়ার মধ্যে হয়, বিক্রিয়ার মধ্যে হয়। এই চারটা বিক্রিয়া খুবই ইম্পর্টেন্ট, যেগুলো কি কি চারটা বিক্রিয়ার মধ্যে হয় এটা বলবো, ঠিক আছে? তো চলো শুরু করি। ওকে, তো কি কি বিক্রিয়ার মধ্যে হয় আমরা দেখি। তো প্রথম যে বিক্রিয়াটা এটা হলো সংযোজন, সংযোজন, সংযোজন বিক্রিয়া প্রথমে রেডক্স হয়। 2 নাম্বারটা হলো বিয়োজন, বিয়োজন। 3 নাম্বারটা হলো প্রতিস্থাপন, প্রতিস্থাপন। আর 4 নাম্বারটা হলো দহন। তো এই চারটার মধ্যে তোমার রেডক্স রিঅ্যাকশন হয়, সংযোজন, বিয়োজন, প্রতিস্থাপন, দহন, এই চারটার মধ্যেই রেডক্স রিঅ্যাকশন হয়। তো চলো চারটা সিম্পলি আমরা পড়ে ফেলি। তো রেডক্সে প্রথম যে রিঅ্যাকশনটা সেটা হলো সংযোজন রিঅ্যাকশন, তাই না? সংযোজন রিঅ্যাকশন, সংযোজন রিঅ্যাকশন। ওকে, তো সংযোজন রিঅ্যাকশনটা কি? সংযোজন রিঅ্যাকশনটা সিম্পলি কিছুই না, প্লাস, খালি প্লাস রিঅ্যাকশন, মানে এডিশন রিঅ্যাকশন। সংযোজন রিঅ্যাকশনের ইংলিশ হলো এডিশন রিঅ্যাকশন, এডিশন রিঅ্যাকশন। তো এডিশন রিঅ্যাকশন, সংযোজন রিঅ্যাকশনটা কি? এটা হলো সেম জিনিস, সোডিয়াম ক্লোরাইড, ধরো সোডিয়াম ক্লোরাইড, সেম ভাবে আমরা যেরকম করলাম, সোডিয়াম প্লাস করছি, ক্লোরিন মাইনাস করছি, এখানে যেরকম রেডক্স রিঅ্যাকশন হয়েছিল না, এটাই। এখন রেডক্সটা এখানে হবে কেমনে? আমরা সোডিয়াম ক্লোরাইড ছাড়া, সোডিয়াম ক্লোরাইড ছাড়া যে কোনো কিছু আমরা রেডক্স ধরতে পারি। তো সিম্পলি আমরা সোডিয়াম ক্লোরাইডটাই ধরবো। এখানে দেখাইলাম তো রেডক্স কেমনে হয়। সোডিয়াম থাকে, 0 থাকে, একটা ইলেকট্রন দিয়ে দিছে, এখানে হয়ে যায় সোডিয়াম প্লাস, তাহলে এখানে 0 থেকে +1 হয়েছে, তাহলে এটা হলো জারণ হয়েছে। আর সেম জিনিস ক্লোরিন মাইনাস
ক্লোরিন 0 ছিল প্রথম দিকে, ওইখানে যে একটা ইলেকট্রন ও নিয়ে হয়ে গেছে ক্লোরিন মাইনাস, তাহলে 0 থেকে দেখো -1, তাহলে এটা হলো বিজারণ। মানে সিম্পল জিনিস, সোডিয়াম ক্লোরাইডের প্রথম যে আমরা রেডক্সটা আমি তোমাকে বুঝাইছিলাম যে রেডক্স রিঅ্যাকশনটা কি, এটাই সংযোজন রিঅ্যাকশন। মানে সিম্পলি একটার সাথে একটা প্লাস হবে, যেরকম সোডিয়াম ক্লোরাইড থাকে, হাইড্রোজেন আয়োডাইড থাকে, না হাইড্রোজেন আয়োডাইড কি হবে, না হাইড্রোজেন আয়োডাইড না, ধরো ম্যাগনেসিয়াম অক্সাইড, এটাই ধরো, এটার মধ্যেও কিন্তু সংযোজন রিঅ্যাকশন হয়। কেমনে, মানে এটাও কিন্তু সংযোজন রিঅ্যাকশন। মানে ম্যাগনেসিয়াম প্রথমে 0 থাকে, দেখো ম্যাগনেসিয়াম এখানে একটু কেটে দিই, তাহলে এটা যেহেতু বুঝছো সোডিয়াম ক্লোরাইডটা, তো দেখো ম্যাগনেসিয়াম ক্লোরাইডটা কেমনে হয়। ম্যাগনেসিয়াম ক্লোরাইডটা হলো ম্যাগনেসিয়াম অক্সাইড। তো প্রথমে ম্যাগনেসিয়াম 0 থাকে, সেম ভাবে ও দুইটা ইলেকট্রন ছাড়া দেয়, দুইটা ইলেকট্রন ছাড়ছে, দেখছো দুইটা ইলেকট্রন ছাড়া কি হয়ে যায়, ম্যাগনেসিয়াম 2+, দেখছো। তো এখানে 0 থেকে কি হয়েছে, 2 হয়েছে না, 2+2 হয়েছে না, বাড়ছে না, এটা হলো জারণ বিক্রিয়া। আর সেম জিনিস হলো অক্সিজেন 0 থাকে, ওইখানে যে দুইটা ইলেকট্রন নিয়ে ও হয়ে যায় হলো অক্সিজেন 2-, অক্সিজেন 2- হয়ে গেছে না, দুইটা ইলেকট্রন, তো এ 0 থেকে -2 হয়েছে না, কমছে না, তো এই হলো বিজারণ। তো এটাই হলো সংযোজন রিঅ্যাকশন, সিম্পল, প্লাস, খালি প্লাস, সংযোজনটা ইজি। এখন হইলো যেটা পড়বো, এটা হলো বিয়োজন রিঅ্যাকশন। সরি, বরকিয়া যাচ্ছে, বিয়োজন বিক্রিয়া বা হলো ডিকম্পোজিশন, এটা খুব ইংলিশে, বিয়োজনকে বলা হলো ডিকম্পোজিশন আর সংযোজনকে বলা হলো এডিশন। তো বিয়োজন বা ডিকম্পোজিশন রিঅ্যাকশন। তো বিয়োজনটা কি জানো, একটা বড় একটা মৌল থাকবে, এই মৌলকে আমরা ভাঙা ফেলবো। যেরকম মনে আছে প্রথমে আমি এর আগে পড়াইছিলাম, আমরা ক্যালসিয়াম ক্লোরাইডকে ভাঙছিলাম, মানে ক্যালসিয়াম কার্বনেট চুনা পাথরের ভাঙা কি বানাইছিলাম, ক্যালসিয়াম কার্বনেট, মানে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড, না মনে আছে? এই যে বড়টাকে ভাঙা আমি দুইটা করছি না, এটাই হলো বিয়োজন রিঅ্যাকশন। সিম্পল ভাবে একটা বড় জিনিসকে আমরা ভাঙবো, ভাঙা ছোট করব, কিন্তু ওইটার মধ্যে জারণ বিজারণ হবে, আর জারণ বিজারণ হলে ওটা রেডক্স রিঅ্যাকশন। তো প্রথমে PCl5 ধরো, PCl5, এটাকে ভাঙলে আমি একটু তাপ দিলাম, তাপ দিছি, এটাকে ভাঙে কি হয়েছে জানো, দেখো PCl3 প্লাস ক্লোরিন 2, এই দেখো এটা হয়েছে। বড় একটা ছিল, এটাকে ভাঙে আমি ছোট দুইটা করছি, এটা হলো বিয়োজন রিঅ্যাকশন। বড়টাকে ভাঙে দুইটা ছোট ছোট টুকরা করছি, এটা হলো বিয়োজন রিঅ্যাকশন। এখন এটার মধ্যে রেডক্স কেমনে হয়েছে, জারণ বিজারণ কেমনে হয়েছে, দেখো রেডক্স কেমনে হয়েছে। তো ধরো প্রথমে তুমি ফসফরাসে ধরো, এখন এই দেখো, তো এখানে ক্লোরিনের জারণ কত, ফসফরাসের জারণ কত, কেমনে বলবা বলো তো? তো ক্লোরিনের জারণটাও কিন্তু মুখস্থর মান। ক্লোরিনের জারণের মান কি জানো, মানে জারণ সংখ্যা কত, -1, ক্লোরিনের জারণ সংখ্যা হলো -1। তো আমরা ফসফরাস বের করতে পারবো না জারণ সংখ্যাটা, ফসফরাসে যদি এক্স ধরি প্লাস ক্লোরিনের আমরা জানি হলো -1, নিচে আছে কত 5, যে গুণ করে দেই, এক্স -5 = 0, এক্স ইকোয়ালস টু দেখো 5। তো এখানে ফসফরাসের জারণ সংখ্যা আসছে +5, আর ক্লোরিনের জারণ সংখ্যা এখানে কত হবে, -1 হবে। -1 হবে, কিন্তু যেহেতু 5 আছে না, 5 আমি গুণ করে বলবো ক্লোরিনের টোটাল, তাই ক্লোরিনের জারণ সংখ্যা এখানে -5, ফসফরাসের জারণ সংখ্যা এখানে +5, তাহলে PCl5 এ ফসফরাস হলো +5, ক্লোরিন হলো -5, এটা হলো যে জারণ সংখ্যা। যেটাই জানবো না ওইটা বের করার নিয়ম হলো, যেটা জানি ওটার সাথে নিচে যত গুণ থাকে অত গুণ করে ওই এক্সট্রা বের করে ফেলবো, ওটাই ওর জারণ সংখ্যা হিসেবে বলবে। তো ফসফরাস এখানে +5, ক্লোরিন এখানে -5। তো এখানে দেখো PCl3 আসছে 3 না, তো এখন বলো এখানে ফসফরাসের জারণ সংখ্যা কত? তো সেম ভাবে ক্লোরিনের জারণ সংখ্যা আমরা জানি -1, নিচে কত আছে 3 আছে, 3 দিয়ে গুণ করলাম ইকুয়ালস টু 0, এক্স প্লাস। তো এখানে এক্স এর মান আসে 3 +3, এখানে আসছিল 5, এখানে আসছে 3। তো দেখো এখানে আসছে 3, তাহলে এখানে কত +3, আর এটা হলো -3। তো এখানে ছিল ফসফরাসের +5 জারণ সংখ্যা, ক্লোরিনে ছিল -5, এখানে ফসফরাস আছে +3, ক্লোরিনে -3। পরে আবার দেখো, এখন দেখো এই ক্লোরিনটা কি কোনো মানে যৌগের সাথে যুক্ত আছে, ও সিম্পল আছে না, একা আছে না। তো কি বলছিলাম, একা থাকলে কোনো যৌগের সাথে মানে যুক্ত না থাকলে, ও যদি একা থাকে তাহলে ওর ডাইরেক্ট জারণ সংখ্যা 0। একা থাকলেই অক্সিজেন O2 এনে Cl বলতে পারো 2 আছে, তো একটা যৌগ, কিন্তু এই 2 না, মানে কোনো আরেকটা মৌলের সাথে, এই যে HCl, এটা হলে H এর সাথে যুক্ত, আর একটা মৌলের সাথে যুক্ত, নিজের সাথে যুক্ত থাকলে হবে না, আর একটা মৌলের সাথে যুক্ত থাকলে ওটা আলাদা জারণ মান।
মানে জারণ সংখ্যা। কিন্তু যদি একা থাকলে ডাইরেক্ট জারণ সংখ্যা 0। এটার জারণ সংখ্যা, ক্লোরিনের জারণ সংখ্যা কত? 0। তো দেখো এখানে প্রথম দিকে ফসফরাসের জারণ সংখ্যা ছিল, ফসফরাসের ছিল +5, +5 থেকে হয়ে গেছে কত? +3। +5 থেকে 3 মানে কম না। যখনই বলছি জারণ সংখ্যা কমে গেলে কি হয়ে যায়? বিজারণ। জারণ সংখ্যা আসিল বেশি, হয়ে গেছে কম, কি হয়ে যাবে? বিজারণ। তো এটা হয়েছে দেখো বিজারণ, বিজারণ। আর দেখো ক্লোরিনের এখানে কত ছিল? ক্লোরিনের ছিল এখানে, ক্লোরিনের এখানে ছিল -5। কিন্তু দেখো -5, এখন আমি যদি -5 থেকে -3 গুনি, -5 থেকে হয়ে গেছে -3। মাইনাস থেকে যত বাড়বে তার মানে এটা কম বাড়তেছে না। ছিল মাইনাসের দিক দিয়ে, তো দেখো মাইনাস দিক দিয়ে এমনিই কম, এন্ড মাইনাসের দিক দিয়ে যদি আরো কমে তাহলে মানে এটা বাড়তেছে। -5 ছিল, হয়ে গেছে -3, মানে এটা হচ্ছে জারণ। আর তুমি যদি -3ও না ধরো, আমি 0 ধরলাম, দেখো প্রথমে -5 ছিল, পরে হয়ে গেছে 0। তো -5 থেকে 0 মানে বাড়া না, -5 থেকে -3ও কিন্তু বাড়া, -5 থেকে 0 কিন্তু বাড়া। তো দেখো এটা বাড়ছে না, এইখানে দেখছো এখানে, তাহলে এটা হয়ে গেছে জারণ। তো এখানে ফসফরাস হয়ে গেছে বিজারণ, কারণ ফসফরাস ছিল +5, হয়ে গেছে +3। আর এখানে ক্লোরিন ছিল -5, হয়ে গেছে -3 বা 0, তুমি যেটাই ধরো দুইটাই বাড়বে। তো তার মানে এখানে হয়ে গেছে এটা জারণ, আর ফসফরাস হয়ে গেছে বিজারণ। তো দেখছো জারণও হয়েছে, বিজারণ হয়েছে, জারণ বিজারণ হইলি রেডক্স রিঅ্যাকশন, সিম্পল। ঠিক আছে, তো এটাই হলো বিজারণ, বিজারণ বিক্রিয়া। যেটা হলো বড় একটা থাকবে, এটাকে ভাঙবে, ভাঙা দুইটা হবে, যেটার মধ্যে জারণ বিজারণ হবে। আর জারণ বিজারণ বের করবা কেমনে? যেটা জানো না ওটা এক্স ধইরা, যেটা জানি ওটা ধইরা ওটার জারণ সংখ্যা বের করবো। সেম ভাবে আরেকটা জারণ সংখ্যা বের করে দেখবো কমছে নাকি বাড়ছে। আর বাড়বে কমবে, তো বাড়লে আর জারণ বিজারণ হইলে ওটা রেডক্স রিঅ্যাকশন হয়ে যাবে। বুঝছো? সিম্পল। এখন 3 নাম্বার যেটা আছে এটা হলো প্রতিস্থাপন। প্রতিস্থাপন বা হলো এটার ইংলিশ হলো সাবস্টিটিউশন। সাবস্টিটিউশন, প্রতিস্থাপন বিক্রিয়া বা সাবস্টিটিউশন বিক্রিয়া। সাবস্টিটিউশন রিঅ্যাকশন কি জানো? প্রতিস্থাপন বলতে কি বোঝায়? এটা হলো একটার বদলে যায় বসবে। মানে একটা ছিল, ধরো তুমি এখানে দুইটা ফ্রেন্ড আছে তোমার, মনে করো এটা তোমার একটা ফ্রেন্ড, এনে একটা ফ্রেন্ড, আরেকটা ফ্রেন্ড এসে একটা ফ্রেন্ডের সরায়া ওই ফ্রেন্ডের জায়গায় যে বসে পড়বে, এটাই হলো প্রতিস্থাপন। তো দেখো এখানে একটা রিঅ্যাকশন লিখি, জিঙ্ক, জিঙ্ক ধরলাম, প্লাস হলো H2SO4, H2SO4, এই দুইটা রিঅ্যাকশন করব, মাঝখানে হিট দিলাম, এটা হিট দিলাম। তো হিট দিলে কি হবে জানো? এই যে জিঙ্ক যেটা আছে না, জিঙ্কটা কি করবে জানো? এই হাইড্রোজেনকে সরায়া ও হাইড্রোজেনের জায়গা নিয়ে নিবে। এটাই হলো এর হলো নেচার। তো হাইড্রোজেনের জায়গা নিয়ে নিবে, এই যে জিঙ্কটা হাইড্রোজেনকে সরায়া বলবে আমি তোর জায়গায় এসে বলবো, তখন হয়ে যাবে কি জানো? ZnSO4, জিঙ্ক সালফেট। এটা ছিল হাইড্রোজেন সালফেট, এখন হয়ে গেছে জিঙ্ক সালফেট। আর হাইড্রোজেন এখন সরে গেছে না, ও আলাদা হয়ে যাবে, +H2। মানে এই যে একটা যৌগ ছিল, ও আর একটা মৌল ছিল, একটা মৌল ওই যৌগের মধ্যে একটা মৌলকে সরায় ওই মৌলর জায়গা নেওয়াটাই হলো প্রতিস্থাপন রিঅ্যাকশন। তো এখানে প্রতিস্থাপন বুঝছি আমরা, একটা জায়গা নিলা, কিন্তু এখানে রেডক্স কেমনে হলো, জারণ বিজারণ কেমনে হলো, চলো দেখি। তো আমি কি বলছিলাম, জিঙ্কের জারণ আমরা মুখস্থ মান কত? জারণ সংখ্যা +2, ঠিক আছে। আর তোমার এখানে আমি সিঙ্গেল কোনো জারণ সংখ্যা বের করব না, এই যে SO4 এর জায়গায় আমি সিঙ্গেল কোনো জারণ সংখ্যা বের করব না। কেন জানো? এই দেখো H2SO4, আমি আগে খালি সালফেটেরটা বের করছি, কিন্তু বলো তো SO4 কি? SO4 জিনিসটা কি? SO4 এ মনে আছে চ্যাপ্টার 3 তে যৌগমূলক চ্যাপ্টার, হ্যাঁ যৌগমূলক। SO4 কিন্তু একটা যৌগমূলক। তো যৌগমূলকের ওর উপরে তোমার যোজনী কত ছিল? অবভিয়াসলি -2। SO4 এর যোজনী হলো -2, আর যোজনী মানে এখানে এক জারণ সংখ্যা বুঝাইতেছে। তো এগুলো একটু কয়েকটা মুখস্থ রাখতে হবে, যেরকম SO4 এর তোমার জারণ সংখ্যা হলো -2, আর যেহেতু এখানে হাইড্রোজেনের জারণ সংখ্যা +1, কিন্তু এখানে যেহেতু -2 আর এখানে নিচে যেহেতু 2 আছে, +1 আর *2 মানে হলো +2। তো একমাত্র কিন্তু একটা যৌগ সেম জারণ সংখ্যা বা সেম প্লাস মাইনাস হইলে কিন্তু একটা যৌগ গঠন হয়, এছাড়া কিন্তু একটা যৌগ গঠন হবে না। তো সেম প্লাস মাইনাস আছে দেখে একটা যৌগ গঠন হয়েছে, বুঝতে পারছো? তো এখানে এটা হলো +2, এটা হলো -2। দেখো এখন জিঙ্ক যায় বসছে, ঠিক আছে। জিঙ্ক যায় বসা, সরি আমি একটু ভুল করছি,
জিঙ্ক যেহেতু একা, জিঙ্ক একা না, এখানে একার কি কোনো ইয়ে আছে, জারণ সংখ্যা আছে? একা থাকলে ডাইরেক্ট জিরো না, আমি +2 বসেছি। কিন্তু এই জায়গায় যায় দেখো SO4 এর আমি কত ধরছি, -2। SO4 তো -2ই আছে, কিন্তু -2 এর সাথে মিলানির জন্য জিঙ্কের হয়ে যাবে +2 এখানে জারণ সংখ্যা, আর হাইড্রোজেনের হয়ে যাবে 0। হাইড্রোজেন এবার একা না, দেখছো জিনিসটা? এই দেখো, এখানে প্রথমে জিঙ্ক ছিল 0, একা ছিল, এই হাইড্রোজেনের জায়গায় বসছে, বৈশা হয়ে গেছে জারণ সংখ্যা +2। কেন? কারণ হলো SO4 যেটা, এটা একটা যৌগমূলক, এটার জারণ সংখ্যা -2, আর এটার সাথে মিলানির জন্য ওটার জারণ সংখ্যা হয়ে গেছে +2। বুঝছো? তো জিঙ্ক এবার 0 থেকে হয়ে গেছে +2, আর হাইড্রোজেন ছিল +2, কিন্তু পরে একা একা গেলে হয়ে গেছে 0। তো দেখো জিঙ্কের হয়েছে, জিঙ্ক ছিল, এটা হলো জিঙ্ক, এটা হলো হাইড্রোজেন, সরি। তো জিঙ্কের 0 থেকে হয়েছে +2 বাড়ছে, তো জিঙ্কের হয়েছে জারণ, আর হাইড্রোজেনের 2 ছিল, +2 হয়ে গেছে 0, মানে কমে গেছে, এটা হচ্ছে বিজারণ। তো জিঙ্কের জারণ হাইড্রোজেনের বিজারণ মিলাই জারণ বিজারণ হয়ে রেডক্স। জারণ বিজারণ হইলেই মানে জারণ সংখ্যা বাড়লেই জারণ, জারণ সংখ্যা কমলেই বিজারণ, আর জারণ বিজারণ হইলেও এটা একটা রেডক্স রিঅ্যাকশন। তো প্রতিস্থাপন একটা রেডক্স রিঅ্যাকশন, কারণ এটা ওইটার বদলে বৈশা, এটা 0 থেকে ওটা +2 হয়েছে, আর +2 থেকে ওটা হাইড্রোজেন 0 হয়ে গেছে। একা ও যদি ওটার জায়গায় বৈশা ওটাকে একা করে ফেলে, ওটা একা হয়ে গেলে ওর জারণ সংখ্যা 0 হয়ে যাবে যতই থাক। বুঝতে পারছো? এটা হলো প্রতিস্থাপন। আর লাস্ট যেটা আছে এটা হলো দহন। দহন, এটা ইংলিশ হলো কম্বাসন। কম্বাসন, কম্বাসন। তো দহন বা কম্বাসন, দহন প্রায় প্রায় বলতে মোটামুটি ফুল সেম সংযোজন রিঅ্যাকশনের মতনই, এটাও প্লাস হবে, কিন্তু এটা একটা ঘটকা আছে। দেখো S+O2, SO2, এটা হলো ডাইরেক্ট দহন রিঅ্যাকশন, বা C+O2, CO2, এটা একটা দহন রিঅ্যাকশন। কিন্তু দেখো এটা সংযোজন রিঅ্যাকশনের মতো প্রায় সেম না, কিন্তু ডিফারেন্টটা কি জানো? এই দেখো, সংযোজনেও কিন্তু ডাইরেক্ট প্লাস হয়েছিল, এটাও প্লাস হয়েছিল, কিন্তু দহন রিঅ্যাকশনে প্লাস হইয়া ও একটা গ্যাস হয়ে যাবে, বাষ্প আকারে হয়ে যাবে। কিন্তু সংযোজন রিঅ্যাকশনে দেখো Na ছিল, +Cl ছিল, NaCl হয়েছে, এটা হলো সংযোজন, এটা সংযোজন ছিল না। কিন্তু Na কি গ্যাস হয়েছে? NaCl কি গ্যাস? এটা তো লবণ, NaCl তো লবণ, একটা সলিড, সলিড। কিন্তু এখানে তোমার দহন রিঅ্যাকশনে, দহন বিক্রিয়ায় তোমার সংযোগ মানে প্লাস তো হবেই, এনের জারণ বিজারণ হবে, কিন্তু যেটা আমি প্রডিউস হবে, যেটা আমি পাবো, যে দুইটা যুক্ত করে, দুইটা মৌল যুক্ত করে যেটা পাবো, ওটা হলো গ্যাস আকারেও থাকবে, মানে বাষ্প আকারেও থাকবে। এটাই এর একমাত্র পার্থক্য সংযোজন থেকে। এটা সংযোজনের মতনই, কিন্তু খালি যেটা আমি প্রডিউস হবে, যেটা আমি এই যে দেখো দুইটা মিলায় যেটা পাইছি, এটা সবসময় গ্যাস হবে। দেখো কার্বন প্লাস অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড গ্যাস, S+O2 সালফেট অক্সাইড গ্যাস। তো দহনের সময় যেটা আমি পাবো ওটা গ্যাস হবে, কিন্তু সংযোজনের সময় ওটা গ্যাস হবে না। তো এখানে কেমনে দেখো, জারণ বিজারণ হলো সেম, জারণ বিজারণ সংযোজনের মতো। এখানে আসছিল 0, এখানেও ছিল 0, কারণ দুইটা একা একা, জারণ সংখ্যা 0, এটারও জারণ সংখ্যা 0, কারণ এটা একা, এটা একা। পরে দেখো এখানে যা এর জারণ সংখ্যা হয়ে গেছে -2, আর একটা হয়ে গেছে +2, একটা হয়ে গেছে -2, -2 না তো -4 আর কি। দেখো সরি, +4 -4 আর কি। কেমনে +4 -4 হইলো? আমরা এবার SO2 আমি সালফেটের জারণ বের করব SO2 এর মধ্যে। তো সালফেটের জারণ বের করার জন্য কি লাগে? আমি অক্সিজেনের জারণ জানি, জারণ সংখ্যা জানি। তো সালফেটে X ধরলাম, প্লাস ধরলাম, অক্সিজেন হলো -2, আর নিচে যেহেতু 2 আছে, ইনটু 2 করলাম = 0। তাহলে X - 4 = 0, X = 4। দেখছো সালফেটের জারণ সংখ্যা 4, আর অক্সিজেন তো 2 আছে, আবার নিচে 2 একসাথে, তাহলে -4। তো দেখো এমনি আমরা সালফারেরটা বের করতে পারবো। যেটা জানি না, বললাম না, যেটা জানি ওটা ইউজ করে, যেটা জানি না ওটা বের করে ফেলতে পারবো, ওটার X ধইরা। তো দেখো 0 থেকে হয়ে গেছে সালফার +4, আর ওইটা 0 থেকে হয়ে গেছে -4। তো সালফারের হয়েছে জারণ, অক্সিজেনের বিজারণ। তো এটাই তাহলে জারণ বিজারণ হয়েছে, সালফারের বাড়ছে জারণ সংখ্যা, অক্সিজেনের কমছে, তাইলেই এটা একটা রেডক্স রিঅ্যাকশন। তো সেম একেবারে রেডক্স রিঅ্যাকশন, দহন আর সংযোজন প্রায় সেমই, খালি ডিফারেন্সটা হলো সংযোজনে যেটা প্রডিউস হয়, যেটা আমি পাই দুইটা যুক্ত করে, ওটা গ্যাসিয়াস হয় না, কিন্তু দহনে ওটা গ্যাসিয়াস বা বাষ্প আকারে হয়ে যায়। সেম, দুই সবগুলোই জারণ বিজারণ হয়। তো এই চারটা রিয়েকশনে, এই চারটা বিক্রিয়ার মধ্যে রেডক্স রিয়েকশনটা ঘটে: সংযোজন, বিয়োজন, প্রতিস্থাপন, দাহন। সংযোজনে খালি ডাইরেক্ট প্লাস হবে,
একটা জিরো থাকবে সবসময়, কারণ একা থাকলে জিরো, জিরো থেকে প্লাস হবে একটা, মাইনাস হবে একটা, দুইটা হবে, দুইটা যুক্ত হবে। দহনে সেম জিনিস, দুইটা জিরো থাকবে, একটা প্লাস হবে একটা মাইনাস হবে, কিন্তু যেটা আমি পাবো দহনে ওটা হলো গ্যাসিয়াস আকারে থাকবে। তোমার বিয়োজনে বড় একটা মৌল থাকবে, যেটাকে ভাঙে আমরা ছোট ছোট দুইটা বা তিনটা পার্ট করবো, যেটা থেকে বড়টার থেকে একটা সংযোজন, একটা জারণ হবে, একটা বিজারণ হবে। আর প্রতিস্থাপন হলো একটার বদলে যায় বড় একটা মৌল, একটা মৌল থাকবে একটা যৌগ, ওই যৌগের মধ্যে একটা মৌলকে সরায় ওই মৌলটা যায় বৈশা জিরো থেকে ওটা জারণ হবে আর একটা বিজারণ হবে, যেটা সরে যাবে ওটার বিজারণ হবে, এটা হলো প্রতিস্থাপন। তো এটা একটু পড়তে হবে মন দিয়া, জিনিসটা বুঝো, তোমাকে বেসিকটা বুঝাই দিছি। তো ওয়ান শট ক্লাসটা একটু বেশি বড় হয়ে যেতেছে, তো আমি ওয়ান শট না এটাকে টু শট বলি, টু শট ক্লাস নেই। যে বাকি যে যেটুকু আছে, যেটা নন রেডক্স আছে, যে নন রেডক্স আছে, নন রেডক্স রিয়েকশনটা, লে চার্টার্স রিয়েকশন আর দুই তিনটা রিয়েকশন আছে, ওটা আমি নেক্সট ক্লাসে পড়াই দিবনি। তো আজকে এই পর্যন্তই। আই হোপ সবার ভালো লাগছে, সবাই বুঝতে পারছো, না বুঝলে কমেন্টে জানাও। দেখা হচ্ছে শীঘ্রই নেক্সট ওয়ান শট ক্লাসে, এটার পার্ট 2 তে। তখন যেন টাটা।